আচ্ছা, রামায়ণের গল্প তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? আমরা যে রামায়ণটা ছোটবেলা থেকে শুনে আসছে বা টিভিতে দেখছি, সেটা কিন্তু হয়তো আসল রামায়ণটাই না। মানে বাল্মীকির লেখা যে মূল মহাকাব্য, তার সাথে এর কিছু বেশ অবাক করা পার্থক্য আছে। চলুন, আজ সেই দুটো রামায়ণের ভেতরের গল্পটা একটু খুঁজে দেখি। তো প্রশ্নটা হলো, আপনি কোন রামায়ণটি জানেন? আর এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। কারণ জানেন, রামায়ণ আসলে একটা কোনো বই না। এটা অনেকটা একটা নদীর মতো, যেটা সময়ের সাথে সাথে বয়ে চলেছে আর নতুন নতুন ধারা তৈরি করেছে। আজকে আমরা এর দুটো প্রধান ধারাকে, মানে একদম উৎসটাকে আর সবচেয়ে জনপ্রিয় ধারাটাকে পাশাপাশি রেখে দেখব। তো কি থাকছে আমাদের এই আলোচনায়? প্রথমে দেখব কিভাবে একটা মহাকাব্য দুটো আলাদা রূপ পেল। তারপর দেখব আমাদের চেনা চরিত্রগুলো কিভাবে একদম বদলে গেল। আরে, এমন কিছু বিখ্যাত গল্পের কথাও বলবো যেগুলো আসল রামায়ণে ছিলই না। আর হ্যাঁ, ওই যে বানর আর রাক্ষসদের রহস্য, সেটার পেছনে আসল গল্পটা কি। আর সবশেষে বোঝার চেষ্টা করব যে এত সব পার্থক্য, এগুলো হলোই বা কেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই দুটো রামায়ণের পরিচয়টা একটু পরিষ্কার করে নিই। একটা হলো একদম উৎস, মানে বাল্মীকির লেখা মূল সংস্কৃত মহাকাব্যটা। আর অন্যটা হলো সেই স্রোত যেটা সবচেয়ে জনপ্রিয়, যেটা হাজার হাজার বছর ধরে বাঙালির মনে গেঁথে আছে। তো একদিকে দেখুন বাল্মীকির রামায়ণ, এটা লেখা হয়েছিল সংস্কৃতে, ভাবা যায় আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে। আর অন্যদিকে হল কৃত্তিবাসী রামায়ণ, যেটা বাংলায় লেখা পঞ্চদশ শতাব্দীতে। মানে দুটোর মধ্যে সময়ের পার্থক্যটাই প্রায় ২০০০ বছরের, আর ভাষাটাও আলাদা। শুধু এই দুটো কারণেই যে গল্পে কত বড় একটা দেয়াল তৈরি হয়ে যেতে পারে, সেটা ভাবলেই অবাক লাগে, তাই না? আচ্ছা, এবার আসছি আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। সেটা হলো চরিত্রদের বদল। মানে নাম এক, পরিচয়ও এক, কিন্তু তাদের ব্যক্তিত্ব, তাদের গল্প মনে হবে যেন দুটো আলাদা মানুষ। ধরুন সীতার কথা। বাল্মীকির রামায়ণে তিনি কিন্তু এক্কেবারে আগুন। রাবণ যখন তাকে অপহরণ করছেন, তিনি গর্জন করে বলছেন, ধিক তোমার বীরত্বকে। আর কৃত্তিবাসের রামায়ণে কি হচ্ছে? তিনি ভয়ে কলার গাছের মতো কাঁপছেন। ভাবুন তো একবার, একই চরিত্র, অথচ দুটো কি অসম্ভব বিপরীত ছবি। শুধু সীতা নন, স্বয়ং যিনি এই মহাকাব্য লিখলেন, সেই বাল্মীকির নিজের পরিচয় নিয়েও একটা আকাশ পাতাল তফাত আছে। মানে মূল রামায়ণে তিনি শুরু থেকেই একজন সম্মানিত ঋষি, কিন্তু আমরা যে গল্পটা জানি, যে দস্যু রত্নাকর মরা মরা জপ করতে করতে ঋষি বাল্মীকি হয়ে গেলেন, সেই বিখ্যাত গল্পটা কিন্তু কৃত্তিবাসের তৈরি। মূল রামায়ণে এর কোনো উল্লেখই নেই। অহল্যার গল্পেও ঠিক একই জিনিস। আমরা সবাই জানি যে তিনি পাথর হয়ে গিয়েছিলেন, আর রামের পায়ের ছোঁয়ায় আবার মানুষ হলেন, তাই তো? এই যে মনের মধ্যে গেঁথে থাকা ছবিটা, এটাও কিন্তু কৃত্তিবাসী রামায়ণের অবদান। বাল্মীকির মূল গল্পে কিন্তু তিনি পাথর হননি, তিনি সবার চোখের আড়ালে কঠোর তপস্যা করছিলেন। আচ্ছা, শুধু চরিত্র না, এবার এমন কিছু বিখ্যাত ঘটনার কথা বলবো যেগুলো ছাড়া আমরা রামায়ণ ভাবতেই পারি না। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় কি জানেন? এগুলোর একটাও আসল বাল্মীকি রামায়ণে নেই। এই যে ধরুন রামের দুর্গাপূজা, মানে অকাল বোধন, বা হনুমানের গন্ধমাদন পর্বত কাঁধে করে নিয়ে আসা, মহিরাবণ অহিরাবণের সেই পাতাল লোকের গল্প, লক্ষণের সেই ১৪ বছরের উপবাসের কাহিনী, এই সব রোমাঞ্চকর ঘটনা, যেগুলোই তো রামায়ণের আসল মজা, তাই না? এগুলো সবই কিন্তু কৃত্তিবাসের সংযোজন। এমনকি লব কুশের সঙ্গে রামের যে যুদ্ধ, সেই পুরো উত্তরকাণ্ডের গল্পটাই নাকি পরে যোগ করা হয়েছে, মূলে ছিলই না। শুধু গল্প বা চরিত্র নয়, রামায়ণটা ঠিক কখন লেখা হয়েছিল তা নিয়েও দুটো ভার্সনে দুটো আলাদা কথা বলা আছে। কৃত্তিবাস বলছেন এটা রামের জন্মের প্রায় ৬০,০০০ বছর আগে লেখা, কিন্তু বাল্মীকির রামায়ণ যখন পড়া যায় তখন পরিষ্কার বোঝা যায় যেটা রাম যখন রাজা ছিলেন ঠিক সেই সময়ই লেখা হয়েছিল। মানে একটা বিরাট ফারাক দুটো দাবির মধ্যে। চলুন এবার একটা বেশ গভীর রহস্যের দিকে যাই। রামায়ণের যে বানর আর রাক্ষসদের কথা আমরা পড়ি, তারা কি সত্যি পশু বা অসুর ছিল, নাকি তাদের পরিচয়ের পেছনে অন্য কোনো মানে লুকিয়ে আছে? এই রহস্যটা বুঝতে গেলে আমাদের একটা শব্দকে বুঝতে হবে, সেটা হলো গোত্র। প্রাচীনকালে গোত্র বলতে বোঝানো হতো কোনো বংশ বা গোষ্ঠী, মানে একটা নির্দিষ্ট মানব সম্প্রদায়ের পরিচয়। তাহলে ব্যাপারটা কি এরকম হতে পারে যে এই বানর বা রাক্ষসরা আসলে পশু বা অসুর ছিল না, তারা ছিল আলাদা আলাদা মানুষের গোত্র বা গোষ্ঠী? একবার ভেবে দেখুন, বানরদের কিন্তু নিজেদের রাজ্য ছিল, শহর ছিল, একটা পুরো সমাজ ব্যবস্থা ছিল। এগুলো তো পশুদের থাকে না। আবার রাক্ষস শব্দটা হয়তো কোনো প্রজাতি ছিল না, হয়তো এটা তাদের হিংস্র স্বভাবের জন্য বলা হতো।
যেমন ধরুন বিভীষণ, তিনি তো রাক্ষস বংশেরই একজন অত্যন্ত সভ্য মানুষ ছিলেন। ব্যাপারটা অনেকটা আজকের দিনের পদবীর মতো, কারোর পদবী সিংহ বা নাগ হলে তো সে আক্ষরিক অর্থে পশু হয়ে যায় না, তাই না? তো এতক্ষণ ধরে আমরা যে এতগুলো পার্থক্য দেখলাম, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন একটা মহাকাব্য সময়ের সাথে সাথে এতটা বদলে গেল? চলুন এবার সেই কারণটা খোঁজার চেষ্টা করি। এর একটা বিরাট বড় কারণ হল কৃত্তিবাসের নামে যে রামায়ণগুলো চালু আছে সেগুলো কিন্তু একটা বা দুটো না, সংখ্যাটা প্রায় ১৫০, আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিছু না কিছু অমিল আছে। এর থেকেই তো বোঝা যায় যে গল্পটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে, এক একজনের হাতে পড়ে এক এক রকম রূপ নিয়েছে। এমনকি আজকে আমরা যে কৃত্তিবাসী রামায়ণ বলে বইটা পড়ি, যেটা বটতলার ছাপা বলে বিখ্যাত, সেটাও কিন্তু কৃত্তিবাসের নিজের হাতে লেখা মূল কপি না। ওটা অনেক পরে জয়গোপাল তর্কালঙ্কার নামে একজন পণ্ডিত একসঙ্গে করে ছেপেছিলেন। মানে গল্পটা সময়ের সাথে সাথে কতটা পাল্টেছে, স্তর পড়েছে, এটা তার আরও একটা বড় প্রমাণ। তাহলে পুরো জার্নিটা কেমন দাঁড়ালো ভাবুন। প্রথমে ছিল বাল্মীকির মূল সংস্কৃত মহাকাব্য, এরপর সেটা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে একটা লোককথার মতো ছড়িয়ে পড়েছে। তারপর এলো ভক্তি আন্দোলন, তখন তাতে মিশে গেল আবেগ, ভক্তি। কৃত্তিবাস এই সব কিছুকে একসঙ্গে করে একটা অসাধারণ কবিতার রূপ দিলেন। আর তারপরও বিভিন্ন সময়ে নতুন নতুন গল্প যোগ হয়েছে, সংকলন হয়েছে, মানে এই পরিবর্তনটা চলতেই থেকেছে। তাহলে শেষ কথা কি? মূল কথাটা হলো, রামায়ণ কোনো পাথরে খোদাই করা একটা স্থির গল্প না, এটা একটা জীবন্ত মহাকাব্য, যেটা সময়ের সাথে সাথে বিভিন্ন অঞ্চলের মানুষের বিশ্বাস, তাদের আবেগ আর মূল্যবোধকে নিজের মধ্যে ধারণ করে নতুন নতুন রূপ নিয়েছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, কোন গল্পটা বেশি সত্যি, যেটা মূল বইতে লেখা হয়েছিল সেইটা, নাকি যে গল্পটা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের মনে তাদের সংস্কৃতিতে বেঁচে আছে? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।